বলল, এটা একটা মানুষ। মানুষ? বাবা নেকড়ে তার সব সাদা দাঁত বার করে বলল, ফুত, জলাধারাগুলিতে কি যথেষ্ট পরিমাণে গুবুরে পোকা এবং ব্যাঙ নেই যে ওকে মানুষ মারতে হবে, তাও আমাদের জায়গায়? বাবা নেকড়ে কয়েক পদক্ষেপ ছুটে গেল এবং শের খানকে ঝোপের মধ্যে টলতে টুলতে বুনো এবং অস্পষ্টভাবে কিছু গজগজ করতে শুনল। এই বোকাটার কাঠুরের ক্যাম্পার ফার ঝাঁপিয়ে পড়া ছাড়া আর কোনো জ্ঞান নেই এবং ওইভাবেই সে তার পা পড়িয়েছে। বাবা নেকড়ে ঘতঘত করে বলল। মা নেকড়ে একটা কান কাঁপিয়ে বলল, কিছু একটা পাহাড়ের ওপর আসছে। ঝোপগুলি একটু খচমচ করলো এবং বাবা নেকড়ে লাফানোর জন্য তৈরি হলো। তারপর যদি তুমি দেখতে পাও, তুমি দেখে থাকতে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস, মানুষ। সে রেগে বলল, দেখো, একটি মানুষের বাচ্চা তার একদম সামনে গাছের নিচু ডাল ধরে একটি বাদামি রঙের বাচ্চা দাঁড়িয়েছিল। সে সবেমাত্র হাঁটতে শিখেছিল। সে বাবা নেকড়ের মুখের দিকে তাকালো এবং হাসলো। এটা কি একটি মানুষের বাচ্চা? মা নেকড়ে বলল, আমি কখনো দেখিনি, ওকে এখানে নিয়ে এসো। আমি মাঝে মাঝে এমনটা শুনেছি, কিন্তু আমাদের দলের বা আমাদের কেউ এসব দেখেননি। বাবা নেকড়ে বলল, সে পুরোপুরি লোমহীন। গুহার মুখে শেষ খানের বিরাট চৌকো মাথার কাঁধ জোর করে ঢোকানোতে গুহার মুখে চাঁদের আলো আটকে গিয়েছিল। শের খান বাবা নেকড়ে বলল, নেকড়েরা স্বাধীন, তারা দলের প্রধানের কাছ থেকে আদেশ নেয়, কোনো ডোরাকাটা প্রাণীর থেকে নয়। মানুষের বাচ্চাটি আমাদের। বাঘটার গর্জন গুহাটিকে একেবারে বর্জ্যের মতো ভরিয়ে দিল। মা নেকড়ে ঝাড়া দিয়ে নিজেকে বাচ্চাগুলোর থেকে আলাদা করে লাফিয়ে সামনে এলো। তার চোখগুলো অন্ধকার দুটো সবুজ চাঁদের মতো লাগছিল। বাঘের জ্বলন্ত চোখের দিকে তাকালো। শের খান বাবা নেকড়ের মুখোমুখি হতে পারলেও সে মা নেকড়ের সামনে দাঁড়াতে পারল না। সে জানতো যে সে সেখানে দাঁড়িয়ে আছে। জায়গাটা সব সুবিধা মা নেকড়ে পাবে এবং মৃত্যু পর্যন্ত লড়াই করবে। তাই সে গুহার মুখ থেকে সরে গেল গর্জন করতে করতে। শের খান এই সব অনেক সত্যি কথা বলছে। বাবা নেকড়ে বলল, বাচ্চাটিকে দলের কাছে দেখাতে হবে। এখনো কি তুমি একে রাখবে? নিশ্চিতভাবে আমি ওকে রাখবো, মা নেকড়ে বলল। চুপ করে শুয়ে পড় ছোট্ট ব্যাঙ, তুই মোগলি মোগলি।